আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা। দর্শক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আ ১ম কোনটা দিয়ে শুরু করব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। তার শখ হলো আলোচনায় থাকা। যখন তিনি আলোচনায় থাকেন না, তখন তিনি নানান রকম ব্যঙ্গাত্মক কথা বলেন, চটকদার কথা বলেন, ভাইরাল হওয়ার মতো কথা বলেন। অনেকটা হিরো আলমের সাথে তুলনা করা যায়। অনেকটা তারেকের সাথে তুলনা করা যায়। অনেকটা বিরানী আলমের মতো আলমের সাথে তুলনা করা যায়। দেখবেন যখন হালে পানি পাচ্ছে না, তখন এমন কিছু কাণ্ড করবে তারেক বা এই যাদের নাম বললাম, ডোনাল্ড ট্রাম্পের মতো। বুঝছেননি? তখন তিনি আবার আলোচনায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ২ দফা হামলা আগে কিন্তু হয়েছিল নির্বাচনের আগে। এবং ওই ২ দফা হামলার কারণে তিনি একটা বড় বিজয় পেয়েছিলেন। তখন অভিযোগ উঠেছিল যে মার্কিন এস্টাবলিশমেন্ট তাকে প্রেসিডেন্ট পদে দেখতে চায় না। এটা কিন্তু সত্য ছিল। নানান রকম চাপে ফেলে তাকে রিপাবলিকান শিবিরই হারাতে চেয়েছিল, কিন্তু টিকে গেছেন। এরপর নির্বাচনের দৌড়েও তাকে হারাবার চেষ্টা করা হয়েছে ২ দফা হামলার পর। তিনি বিজয় লাভ করেছেন। এখন হামলার তিনি করিয়েছেন না অন্য কেউ করিয়েছে, সেটা আমার আপনার না। তথ্যটা আমেরিকাই পরিষ্কার জানে। যখন ইরান যুদ্ধে কোণঠাসা, তরতর করে তার জনপ্রিয়তা নিচের দিকে নামছে, ডাউন হচ্ছে, তখন হঠাৎ করে ট্রাম্প, যেখানে হাজার, হাজার হোয়াইট হাউজের লিস্টেড বিশাল মাপের সাংবাদিকরা, বড় মাপের সাংবাদিকরা, ডক্টর জাহিদের মতো উপদেষ্টারা এসে বসে আছেন, তখন সেখানে একজন অস্ত্র হাতে নিয়ে এসে গুলি করল। এটা নিয়ে নতুন প্রশ্নের তৈরি হলো। কেউ বলছেন ট্রাম্প তার জনপ্রিয়তা বাড়াবার জন্য এটি করছেন, কেউ বলছেন আমেরিকাতে ট্রাম্পের শত্রু ক্রমান্বয়ে বাড়ছে কারণ তার ইসরায়েল প্রীতি আমেরিকানরা সহ্য করতে পারছে না। তথ্য সব রকমই আসছে। ধরেন যে ব্যক্তি অ্যালান, ৩১ বছর বয়স্ক এই ক্যালিফোর্নিয়ার যুবক, পেশায় একজন শিক্ষক, আবার গেম সফটওয়্যার ডেভেলপার। খুব মেধাবী হিসেবে তাকে সবাই চেনে। এই ৩১ বছরের যুবক অ্যালান কি করে এই অঞ্চলে, মানে এই হিলটন একটা গুরুত্বপূর্ণ হোটেল, যেখানে প্রেসিডেন্ট নিজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবাদিকদের নিয়ে, আরো গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালদের নিয়ে, ডেলিগেটদের নিয়ে কি বলবো, ডিনার করছেন, আলোচনা করছেন। সেই সময় অস্ত্র হাতে নিয়ে একটি নয়, একটি রাইফেল, একটি পিস্তল, সঙ্গে আরো ধারালো অস্ত্র নিয়ে সে প্রবেশ করে এবং সেখানে তিনি টার্গেট করে গুলিও করে। পরবর্তী সিক্রেট এজেন্টরা প্রেসিডেন্টের তাকে আটকে ফেলে, তাকেও গুলি করে এবং তার গুলিতে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়। বাট তার শরীরে লাইফ জ্যাকেট থাকায়, যেটাকে কি বলে, বডিকে রক্ষা করার জন্য, তিনি খুব বেশি আহত হননি এবং তাকে পাকড়াও করা হয়। তাকে আগামী সোমবার আদালতে তোলা হবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। একজন লিখছেন, তার কমেন্ট আমার ভাল লাগছে। এই বেটা ডাক্তার জাহিদ নাকি তার বাবা হয়? ও আচ্ছা ভাই, সরি, মহসিন চৌধুরী আপনার বাবা হয় আমি তো জানতাম না। তো আমাকে বলবেন আগে, ডক্টর জাহিদকে বললে আপনার কষ্ট লাগে। আপনার বাবাকে আমি অসম্মান করলাম, এজন্য সরি। তো বাবা না দুলাভাই ঠিক বুঝলাম না। যাক, একটা হলেই হয়। মা বা বোনের স্বামী কাছাকাছি তো নাকি? মহসিন চৌধুরী, আপনার শুভকামনা। ভালো লোককে পাইছেন। তো এখন যেটা হইছে, ট্রাম্প তার যে জনপ্রিয়তা কমছে, মধ্যবর্তী নির্বাচনে তিনি হেরে যেতে পারেন, সকল জরিপ সেই বিষয়টিকে ইঙ্গিত করছে। এতে করে এই গুলির ঘটনা তার জনপ্রিয়তাকে আবার বৃদ্ধি করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এটার সাথে জড়িত কারা? কিছু, কিছু মাধ্যম বলছে তার উপরে চাপ সৃষ্টির জন্য যে দেশটি বারবার তাকে যুদ্ধে জড়াবার চেষ্টা করছে, সেই দেশটির টার্গেট হতে পারে তাকে শুধু ভয় দেখানোর জন্য। হত্যা করার উদ্দেশ্যে এই গুলি হয়নি। কারণ ট্রাম্পের কাছ থেকে অনেক দূর থেকে গুলিগুলো করা হয়েছে। এত দূর থেকে গুলি করে সিক্রেট এজেন্সি, নিরাপত্তা বাহিনী, এত, এত গোয়েন্দার ভেদ করে এসে আক্রমণ করার কথা না। বা তিনি ঢুকছেন কিভাবে? ওই অঞ্চলে একটা ছোট ছুরি নিয়েও ঢোকার কথা না। সেখানে ঢুকলেন কি করে? অনেক প্রশ্ন আসছে। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ধারণা করা হচ্ছে ওই দেশটি, যে দেশটির নাম নিলে চাকরি থাকে না,
সেই দেশটির কোনো এজেন্ট হতে পারে, যেভাবে কেনেডিকে হত্যা করা হয়েছে। নাম্বার 2, কেউ বলছেন আমেরিকার মধ্যেই রাষ্ট্র কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আমেরিকার মধ্যে আমেরিকার টপ জেনারেলরা ট্রাম্পের উপর ব্যাপক ক্ষিপ্ত, কারণ তিনি তার এই যুদ্ধটাকে এমনভাবে ছড়িয়ে দিতে গিয়ে পুরো আমেরিকানদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মার্কিন সেনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অনেক জেনারেলকে সরিয়ে দিয়েছেন পদ থেকে, অনেক কি বলবো, তাদের নেভি প্রধানকে সরিয়েছেন, সেনা প্রধানকে সরিয়েছেন, একের পর এক অকাণ্ড করে যাচ্ছেন এই টেম্পু সাহেব। আবার বলা হচ্ছে যে তিনি নিজেই আক্রমণের পর বক্তব্যে বলেছেন এই ঘটনার সাথে ইরানের সম্পৃক্ততা আছে কিনা তিনি খতিয়ে দেখবেন। আপাতত ইরানের সম্পৃক্ততা দেখছেন না। তবে আমার একটা কথা খুব ভালো করে মনে পড়ছে। ডক্টর আলী লারিজানি শাহাদত বরণের দুদিন আগে আমি আপনাদের খবর দিয়েছিলাম, মনে আছে কিনা দেখেন। তিনি বলেছিলেন যে ওই দেশ দুটো, আমেরিকা ইসরায়েল, তারা একটা কৌশল নিচ্ছে। তারা এমন কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে যার মাধ্যমে ইরানকে দায়ী করে 9/11-এর মতো বড় কোনো ঘটনা ঘটাতে পারে। অর্থাৎ তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন এটা আরবের কোনো দেশে বড় কোনো অ্যাটাক হবে। করবে কারা? সিআইএ বা মোসাদের অনুসারীরা। নাম পড়বে কার? ইরানের। অথবা আমেরিকার ভেতরে টুইন টাওয়ারের মতো কোনো একটি ঘটনা ঘটানো হবে, নাম দেয়া হবে ইরানের। অথবা এমন কোনো মিত্র দেশ, আমেরিকা ইসরায়েলের মিত্র দেশ, যেখানে এই হামলার ঘটনাটি ঘটবে এবং ইরানের নাম দেয়া হবে। এর মাধ্যমে ন্যাটো, ইউরোপ সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইরানের বিরুদ্ধে আমেরিকা। এটিকে বলছেন ডক্টর আলী লারিজানি শহীদ হওয়ার দুদিন আগে। তিনি বলছেন সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমি বিশ্ববাসীকে বলবো ইরান এমন কোনো পরিকল্পনা করে না যেটা পর্দার অন্তরালে চুরি করে করতে হয়। ইরান যেটা করবে সেটা জানিয়ে করবে, শত্রুর আঘাতের পাল্টা জবাব দেবে, কিন্তু কখনো এই কাজগুলো ইরান করে না। ঠিক তার দুদিন পরেই ওই দেশটি, নেতানিয়াহুর দেশটি, আলী লারিজানিকে স্ট্রাইক চালিয়ে মেরে দেয়। কারণ তিনি এই তথ্যটি ফাঁস করায় ওরা বিপদে পড়ে যায়। কারণ এই গুপ্ত হত্যা বা এই ফলস ফ্ল্যাগ অপারেশনগুলোর করার ওস্তাদ কিন্তু ওই দেশটি। টুইন টাওয়ারে কারা হামলা করেছে এটা নিয়ে কিন্তু ওই দেশটিকে ইঙ্গিত করা হচ্ছে। এরকম বড় বড় গুপ্ত হত্যা, গুপ্ত, খেয়াল করবেন শব্দটা হচ্ছে গুপ্ত। বাংলাদেশ এখন গুপ্ত খুব মার্কেট পাইছে। আমার নিজেকে গুপ্ত বলতে ভাল লাগে, আমি নিজেকে গুপ্ত বলি। কারণ কেন জানেন? গুপ্ত হলো বিজেতাদের গোষ্ঠী। যারা বিজেতা বিজয় লাভ করে তারা হলো গুপ্ত। কারণ গুপ্ত সবাই হতে পারে না, এবং বাংলাদেশ গুপ্তদের মাধ্যমে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। অনেকে এটা স্বীকার করতে রাজি না, আমি স্বীকার করি, ভালো লাগে। কেউ বলছে সাউন্ড নাই, একজন ব্যক্তি বলছেন সাউন্ড নাই, নাকি সবাই বলছেন সাউন্ড নাই? আপনাকে শুনতে পাচ্ছেন? আমার এখানে সাউন্ড শো করছে। যারা লিখছেন সাউন্ড নাই তারা বিরক্ত করতে আসছেন, মোটামুটি বুঝতে পারছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার করে বলবেন। হালিশহর, চট্টগ্রাম, মাঝপাড়া থেকে বেলায়েত ভাই শুনতে পাচ্ছেন? ওকে, সাউন্ড ওকে। এই যে কিছু সুপ্ত এসছিল আমাকে বিরক্ত করতে, বুঝছেন? এরা হলো সুপ্ত, গুপ্তকে বিরক্ত করতে আসছে, বুঝছেন নি? এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে আমেরিকা এই খেলায় মোটামুটি হেরে গেছে। তো আলী লারিজানি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের কোনো সিমটম কিনা ট্রাম্পের উপর যে হামলাটি হলো, এবং এটা ট্রাম্প বিশ্বকে বোঝাতে চাইবে যে আমার উপরে ইরান হামলা করেছে, এই ব্লাব ব্লাব ব্লাব। তবে তার যে ডাটা পাওয়া গেছে, অ্যালান তিনি মুসলিমও নন, ইরানেরও নন। তিনি আমেরিকার একজন শিক্ষক, আবার খণ্ডকালীন শিক্ষক, খুব মেধাবী যুবক এবং গেমস ডেভেলপ করা একজন ব্যক্তি। তার সাথে ইরানের কোনো সম্পৃক্ততা নাই। এখন যদি হাসিনার মতো হয়, কোনো মানুষকে ধরে মেরে বলবে আমার সাথে বিএনপির সম্পর্ক আছে, জামাত বিএনপির সম্পর্ক আছে, তারপর জামাত বিএনপিকে দৌড়ে হাসিনা, মনে আছে গত 15.5 বছর। আমার মনে হয় না আমেরিকা এত জঘন্য কাজ করবে, কারণ পৃথিবীর বড় বড় গণমাধ্যম বসে আছে সেখানে, উল্টাপাল্টা করলে তো ধরা খেয়ে যাবে। দর্শক, তো এই পরিস্থিতির মধ্যে আলী লারিজানির এই কথাটি আবারও আমরা সচক্ষে দেখলাম যে ইরানের ইতিমধ্যে ইরানকে দায়ী না করলেও সিমটম সেদিকে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। আসেন 2 নম্বর খবরটি দিচ্ছি এবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি জাহাজ আটকালো। ইরান তারপরে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট ইসরায়েলি একটি জাহাজকে আটকালো কমান্ডো স্টাইলে। আমি আপনাদের ফুটেজ দেখিয়েছিলাম, মনে আছে কিনা?
এরপর আমেরিকা ইরানের আরেকটি জাহাজ আটকালো। তো ইরান তখন বলছিল যে তোমরা যা কিছু করবা আমরা তোমাদেরকে ডবল শোধ দেব। তুমি $1 দিলে $2 দেবো, একটা ঘুষি মারলে 2টা ঘুষি মারবো। বিষয়টা ক্লিয়ার? আজকের খবর হলো ইরান আরো 2টা জাহাজকে আবার আটক করে ফেলেছে, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ ইসরায়েলি জাহাজ। এই জাহাজগুলো ইসরায়েলের মালিকানাধীন, কিন্তু বিভিন্ন নামে আসে, বিভিন্ন ফ্ল্যাগ উড়িয়ে আসে, যাতে ইরান বুঝতে না পারে। কিন্তু ইরানের কাছে তো তথ্য থাকে, গোয়েন্দা তথ্য। এই তথ্যের আলোকে ইসরায়েলি আরো 2টো জাহাজকে ইরান আটক করে ফেলেছে। এখন ট্রাম্প পড়ছেন মহা বিপদে, যে ইরান যা বলে তাই তো করতেছে, এখন কি করব আমরা? ট্রাম্প হরমুজে সবচেয়ে বড় কি বিপদে পড়েছে জানেন? ট্রাম্প ভেবেছিল যে ওমান সাগরে এসে হরমুজের মুখটা বন্ধ করে দিয়ে পৃথিবীর বাজার থেকে ইরান যে তেল গ্যাস রপ্তানি করে এটা বন্ধ করে দেবে। আজকে পর্যন্ত 80 থেকে 90টি জাহাজ এ পর্যন্ত ইরান অবরোধকালীন সময়, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধকালীন সময় 80 থেকে 90টা জাহাজ ইরান তেল গ্যাস সহ পৃথিবীর বাজারে ছেড়ে দিয়েছে, পরিবহন করতে পেরেছে। তো এই জন্য আমেরিকার ব্যর্থতার জন্য কিন্তু নৌবাহিনী প্রধান হয় পদত্যাগ করেছেন অথবা তাকে সরিয়ে দেয়া হয়েছে। আমেরিকাকে বারবার যে অভিযোগ দেয়া, মানে আমেরিকার উপর যে আমেরিকা ট্রাম্প যে তার নেভিকে অভিযোগ দিচ্ছে যে তোমরা ইরানকে থামাতে পারছো না কেন? তো ওরা বলছে যে আমরা ওই অঞ্চলে মুভ করতে পারছি না। কোন কোন অঞ্চলে যে ইরান মাইন পুঁতে রাখছে আমরা জানি না। আবার যখন আমরা মুভ করি ইরানের ড্রোন ছুটে আসে। ইরান তো পরিকল্পিত, ধরেন 2টা জাহাজ ছাড়ছে, তাদের ড্রোন উপরে আছে, যদি শত্রু টার্গেট করতে আসে হিট করবে এইভাবে। তো হরমুজ প্রণালী দিয়ে এক হিসেবে আমেরিকা ইরানের লাভ করছে। কেন? হরমুজ প্রণালী বন্ধের জন্য গালফ কান্ট্রির তেল মোটামুটি আটকে গেছে। তো তেল আটকে যাওয়ার কারণে এখন পৃথিবীর বহু দেশ ইরান থেকে তেল কিনছে। আবার তাদের উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারছে না, কারণ তারা আমেরিকার মিত্র। শুধু চীনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। চীন তো এগুলোকে থোড়াই কেয়ার, কিচ্ছু মনে করে না, পাত্তাই দেয় না। তো একদিকে ধরেন আগে ইরান যদি $10 তেল বেচতো, এখন ইরান $100 তেল বেচতে পারছে। এই যুদ্ধের যে ক্ষতি ইরান পুষিয়ে নিচ্ছে। তারপর হরমুজ প্রণালী থেকে ইরান টোল আদায় করেছে অনেক। এই টোলগুলো তাদের রাষ্ট্রীয় ব্যাংকে জমা হয়ে গেছে। এটা ইরানের জন্য একটা বিশাল সুখবর। তো এই মুহূর্তে হরমুজ প্রণালীর সামনে গালফে বসে, কি বলে, ওমান সাগরে বসে আমেরিকা তারা 2টা ভয় করছে। এক, তারা ইরানকে ঠেকাতে পারছে না। 2, যে কোনো সময় ইরান তাদের উপর অ্যাটাক করে বসতে পারে। পাশাপাশি যখন আলোচনা ব্যর্থ হয়েছে পাকিস্তানে, তখন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এই খবরটি ইরান জানছে এবং ইরানও তার প্রতি উত্তরে সব আলু পটল রেডি করে ফেলছে। ট্রাম্প অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে তারা অ্যাটাক করবে। তো এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, মিস্টার ট্রাম্প তিনি যে কোনো উপায় একটা ফেস সেভিং এর জন্য নেপথ্যে মিশর, তুরস্ক এবং পাকিস্তানকে ব্যবহার করছে। তবে এই মুহূর্তে ফরম্যাটে বা লাইমলাইনে আছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির। যা কিছু হচ্ছে আসিফ মনিরকে বলছেন, আসিফ মনির ইরানকে বলছে, ইরান আসিফ মনিরকে বলছে, যে কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সফরটি শুরু করেছেন প্রথমে। পরবর্তী পাকিস্তানের একটি বিমান নিয়ে তিনি ওমানে চলে গেছেন। ওমান থেকে তিনি আবারও পাকিস্তানে আসবেন। পাকিস্তান থেকে তিনি আবার রাশিয়াতে যাবেন, তারপর ইরানে ব্যাক করবেন। এবং সবকিছু মিলে এই মুহূর্তে যে বিষয়টি মনে হচ্ছে যে ইরান আমেরিকাকে আর কোনো প্রকার ছাড় দিতে চাচ্ছে না। আমেরিকা যতটুকু চাচ্ছে যুদ্ধ এড়িয়ে চলতে, কিন্তু ইরান যে সুবিধাগুলো পাচ্ছে এই সুবিধাগুলো বন্ধ করতে চাইছে, হরমুজ প্রণালী, টোল আদায়, বিভিন্ন। কিন্তু ইসরায়েল আমেরিকাকে যুদ্ধ থেকে বাড়ি ফিরতে দিচ্ছে না। আর ইরানও কেন যেন মনে হচ্ছে এটা যুদ্ধ হোক চায়, কারণ ইরান এমনভাবে গুছিয়ে নিয়েছে। ইরানের অপশন 2টো, এক, তুমি যুদ্ধ চাইলে আসো, আর দ্বিতীয় হলো যদি যুদ্ধ না চাও তাহলে আমার শর্ত মানো। ইরানের শর্ত যদি মানে আমেরিকা বা ট্রাম্প, তাহলে আমেরিকার পরাশক্তি থাকে না, কোনোভাবেই থাকে না। তাই আমেরিকা একটা যুদ্ধের দিকে যাচ্ছে এখন। সেই জন্য তারা পুরো প্রস্তুতি নিয়েছে, পুরো মধ্যপ্রাচ্যে আবার অস্ত্র, মানে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছে। যত রকম অস্ত্র, ড্রোন, মিসাইল, রিফুয়েলিং ট্যাঙ্কার, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাডার সিস্টেম সব হাজির করছে, যেগুলো ধ্বংস হয়েছে। আজকেও মার্কিন কয়েকটা গণমাধ্যমের স্পেশাল স্টোরিতে দেখলাম যে ট্রাম্প যে সংখ্যাগুলো বলেছেন তিনি অনেক কমিয়ে বলেছেন। তারা বলছে যে মধ্যপ্রাচ্যে, মানে গালফ কান্ট্রিতে ইরানের হামলায়
যে পরিমাণ আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে গত 50-60 বছরে এত ক্ষতি আমেরিকার হয়নি। পুরো গালফকে নাকি গালফের ভেতরে যতগুলো ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটিকে লন্ডভন্ড করে ফেলেছে ইরান। তাই নতুন করে আবার তাকে বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ কোরিয়া থেকে চাওয়া হয়েছে, বিভিন্ন দেশ থেকে সাহায্য চাওয়া হয়েছে, জাপান থেকে সাহায্য চাওয়া হয়েছে। কেউ আমেরিকার ডাকে সাড়া দেয়নি। তাই আমেরিকা হাজার মাইল পাড়ি দিয়ে আবারও সামরিক অস্ত্র তাদের কি বলবো ইকুইপমেন্ট গুলো আবার পাকিস্তান কি বলে মধ্যপ্রাচ্যে এনে জড়ো করছে। তো এখন এই মুহূর্তে ট্রাম্প আসলে বড় বেকায়দায় আছেন একটা কারণেই, ইরানকে যতবারই হুমকি দিচ্ছেন ইরান আসলে হুমকিকে তোয়াক্কা করে না। ইরান মরতে রাজি আছে কিন্তু তার পতাকা দিতে রাজি না। ইরান মরতে রাজি আছে কিন্তু হরমুজ দিতে রাজি না। ইরান মরতে রাজি আছে কিন্তু পরাজয় মেনে নিতে রাজি না। এটাই হলো ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা। দর্শক, আজ রাত 11টা থেকে 12টার মধ্যে ইনশাআল্লাহ আবারও চেষ্টা করব আরো অনেকগুলো ব্রেকিং খবর দেওয়ার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।